আসসালামু আলাইকুম, কেমন আছো কলিজারা? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভেবেছিলাম আমি এখন আর এই চ্যানেলে কোনো স্টোরি দেব না, ভেবেছিলাম সেকেন্ড চ্যানেলে একটা দেওয়া যাক, বাট আমার এখানে 10K সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। এর উপলক্ষে আমি কেন দেব না স্টোরি? তো যেভাবে সেই কাজ, আমি স্টোরিটা 10K স্পেশাল দিচ্ছি। করে যারা তোমাদেরকে একটা কথাই বলবো, আমার যারা সবসময় দোয়া করো যেন আমি আরো সামনে এগিয়ে যেতে পারি, আর সেটা তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না। তাই প্লিজ বলছি, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমিও তোমাদের জন্য নতুন নতুন স্টোরি নিয়ে হাজির হব। তোমরা যেখানে যেমন আছো ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো স্টোরিটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। বাট আমাকে যদি বলো যে আমি কেমন আছি, কিন্তু আমি ভালো নেই। এখন যদি রিজনটা জানতে চাও, তাহলে বলতে পারি যে আমি বিয়ে করতে চাই। আই নো দ্যাট আমার বিয়ের বয়স এখনো ভালো করে হয়নি, বাট 19 বছরে বিয়ে করলে কি সমস্যা? দরকার হলে 20-21 বছরে দুইটা বাচ্চা নিয়ে ঘুরবো। আমার আম্মুকে কেউ বোঝাও, আমি বিয়ে করতে চাই। আমার বউ অনেক লাকি হবে, কারণ আমি কখনো রিলেশন করি না। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে এত অল্প বয়সে বিয়ে করার শখ কোথা থেকে জাগলো। এক নম্বরে তো আমার বাল পাকনা কিছু বন্ধুরা আছে। দ্বিতীয়ত এই মহান বইগুলো, যেগুলো আমাকে প্রতিনিয়ত প্রতি রাত্রে আমাকে জ্বালিয়ে মারছে। আমি পরিবারের একমাত্র সন্তান, অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। পড়ালেখায় ভালো হলেও আমার পড়াশোনা করতে একটু পছন্দ না। ইচ্ছে তো করে বিয়ে করে বউকে নিয়ে সুখে সংসার করি, বাট আর ইচ্ছেটা পূরণ হচ্ছে কোথায়? আব্বু আম্মুই তো বিয়ে দেবে না মনে হচ্ছে, যা অবস্থা দেখতেছি তাদের। কি করব, বলতেও শরম করে। বয়সটা আর একটু বেশি হতে পারলো না? এত কম বয়সে কেউ, আর ভাবতে পারছি না। লজ্জা শরমের মাথা খেয়ে এখন মনে হয় বলতেই হবে। যাই হোক, আমি এখন যাচ্ছি। দোয়া করো যেন রাজি হয়ে যায় দুজনে, আর আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। অবশ্যই মিষ্টি খাবো তোমাদেরকে। ছি 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 ছি, এই ছেলেটাকে নাকি আমি পেটে ধরেছি। এই ছেলে নাকি আমার। এই বয়সে তুই মায়ের আঁচল ছেড়ে বইয়ের আঁচল ধরার জন্য লাফালাফি করছিস? ও আল্লাহ, কেউ শুনলে আমার মান সম্মান কোথায় যাবে? আল্লাহ আমাকে উঠিয়ে নাও। কোন মেয়ের চক্করে পড়েছিস? হ্যাঁ বল আমাকে, কোন মেয়ের চক্করে? তোকে ভার্সিটিতে পাঠানো হয় পড়াশোনা করার জন্য, কোন মেয়ের পিছনে পিছনে ঘোরার জন্য নয়। দাঁড়া, আজকে তোর আব্বু আসুক। বিচার যদি না দিয়েছি, তুমি যাকে ইচ্ছা তাকে বিচার দাও, তাও আমাকে বিয়েটা করিয়ে দাও আম্মু প্লিজ। হায় আল্লাহ, কি হয়েছে আমার ছেলেটার? এ বাবা, আয় তো দেখি। তুমি কেউ কালো জাদু টাদু করে নাই তো? ও আম্মু, আমাকে কেউ কিছু করেনি। ও আম্মু, দেখো না কেমন হয় যদি তোমার ঘরে একটা ছোট পুচকে ছেলে এদিক থেকে ওদিকে ঘোরাফেরা কর, কেমন লাগবে বলো না আম্মু? কি বলতে চাইছিস কি তুই? তোর এখন ভাই লাগবে? দেখ, আমার এখন বয়স হয়েছে, এখন আর সেই আগের বয়স নেই যে তোকে ভাইকে দিতে পারবো আমি। হোয়াট? আমি আমি ভাইয়ের কথা বললাম কখন আম্মু? কেন, এইমাত্রই তো বললি একটা ছেলে এদিক থেকে ওদিকে ঘোরাফেরা করবে। আম্মু, তোমার নাতনি বা নাতির কথা বলতেছি। কি বললি তুই? তোর এত বড় সাহস হয়ে গেছে, তুই এসব বলছিস এখন? তোর বয়স কত এখন বলতো? মাত্র 19। আর যখন তোর আব্বু বিয়ে করেছে তার ছিল 28 বছর। তো তার সূত্র ধরে তোকেও 28 বছরেই বিয়ে দেব। চাকরি বাকরি করবি, নিজের সাকসেস অর্জন করবি, তা না তিনি বিয়ে করবেন? দাঁড়া, তোর আব্বু আসুক আজকে বাড়িতে। বিচার যদি না দিয়েছি তো আমিও জিন নই। ধুর, ভাল লাগে না। আমিও বলে দিচ্ছি, আমাকে যদি বিয়ে না দাও তাহলে আমিও এই বাড়িতে আর থাকবো না। ও আল্লাহ, কি বলে ছেলে? যার এখনো নাক টিপলে দুধ পড়বে, আর সে এখন এসব কথা বলছে। নাক টিপলে দুধ পড়ে না, কি টিপলে কি পড়ে সেটা বোঝাবো না, আগে বিয়ে করিয়ে দাও। এই বলে জাঙ্গক তার রুমে চলে যায়। বিয়ে দেব তোর, ভালো করে আসিস তুই, বেয়াদব ছেলে কথাকার। এ নাকি আমার ছেলে, 28-এর নিচে বিয়ের কথা তুই ভুলেই যা।
রাতে আরএম বাড়িতে ফিরলে অফিস থেকে, তখনই জিন আরএমকে সব কথা বলে। আর তখনই তিনজনের মাঝে এসব নিয়ে কথা কাটাকাটি হয়। এক প্রকার এই কথা কাটাকাটির মধ্যে জাঙ্কুককে চুপ করে যেতে হয়। জাঙ্কুক তাও অনেক রেগেছিল তার আব্বু আম্মুর উপরে। রাতে খাওয়ার টেবিল ছেড়ে সে উপরে তার রুমে চলে যায়। আর আরএম সাহেব তো তার উপরে প্রচুর রেগে রয়েছে এসব কথাবার্তা শুনে। প্রায় এক সপ্তাহ চলে যায়। জাঙ্কুক তার আব্বু আম্মুর সাথে একটুও কথা বলে না। তার যা ইচ্ছা এখন সে সেটাই করছে। রাতেও খুব দেরি করে বাড়িতে ফেরে। দুপুরেও জিন বেগম একাই খাবার খায়। তার ছেলে লাঞ্চ করতে আসে না। সকালেও ব্রেকফাস্টটা সে বাইরেই করে। আর এসব দেখে তো জিন বেগম সত্যি অনেক টেনশনে রয়েছে যে তার ছেলে আসলে এসব কেন করছে, বিয়ের জন্য নাকি। কিন্তু এসব যাই করে যাক না কেন, আরএম কখনোই মেনে নেবে না তার ছেলেকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। তার ছেলের সামনে এখনো উজ্জ্বল ভবিষ্যৎ তার ছেলের দিকে মুখ করে রয়েছে। কিন্তু জাঙ্কুক যদি এই বয়সে বিয়ে নামক জিনিসটা আবদ্ধ হয়ে যায়, তাহলে তার ভবিষ্যৎ পুরোপুরি পানি হয়ে যাবে। তার মধ্যে জাঙ্কুক হচ্ছে তার একটা মাত্র ছেলে ও একটা মাত্র সন্তান। তাকে নিয়ে জিন আর আরএম এর সকল আশা ভরসা। আর এখনই যদি জাঙ্কুক এইসব করে তাহলে ভবিষ্যতে কি করবে, এইটা নিয়ে আরএমও প্রচুর টেনশনে রয়েছে যে ছেলেকে এখন কিভাবে বোঝাবে যে তার এই বয়সে বিয়ে করাটা ঠিক নয়। মাত্র অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সে। আরএম তো ভেবেছিল তাকে পড়াশোনার জন্য বাইরের দেশে পাঠাবে, কিন্তু জাঙ্কুক সোজাসুজি বলে দিয়েছে সে বাইরের দেশে একটুও যাবে না। বাবা আরএম সাহেব এখন কি করবে? ছেলের এইসব আবদারে তো আর সে প্রশ্রয় দিতে পারবে না। এখন যেটা বলছে জাঙ্কুক সেটা হচ্ছে হয়তো আবেগের বশে, কিন্তু যখন সে বড় হবে তখন সে কি তার বউকে মেনে নিতে পারবে? তখন যদি তার কোনো সাকসেস না থাকে, তার বউ তার পাশে থাকবে না, এন্ড সেও তার বউকে হয়তো মেনে নিতে পারবে না। এত কিছু আরএম আর ভাবতে পারছে না। জাঙ্কুক যা করছে তাকে এখন সেটাই করতে দিচ্ছে, কারণ অনার্সটা তো তাকে কমপ্লিট করতেই হবে। এরপরে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাইরের কান্ট্রিতে পাঠিয়ে দিবে, কিন্তু তাও তাকে বিয়ে দেবে না। জিন আরএমকে সবকিছু বলে যে জাঙ্কুক এখন থেকে খাওয়া দাওয়া ঠিকভাবে করে না, সারাক্ষণ শুধু বাইরে বাইরে থাকে, কি করছে না করছে কে জানে। এই নিয়ে আরএম অনেক টেনশন করছে, কিন্তু তারা দুজনেই ছেলের সামনে কিছুই প্রকাশ করছে না। ছেলে যা করছে তাই করতে দিচ্ছিল। তাদেরও তো শেষ কথা যে তারা এখন জাঙ্কুককে বিয়ে দেবে না। আজ আরএম এর জন্য গ্রাম থেকে কল এসেছে। তার বাবা কল দিয়ে বলেছে যে তার নাতনির বিয়ে ঠিক হয়েছে। এখন আরএম যেন তার পরিবারকে নিয়ে গ্রামে উপস্থিত থাকে। আরএমরা দুই ভাই, কিন্তু এক ভাই তার বউ বাচ্চাকে নিয়ে সাথে বাবা মাকে নিয়ে থাকে গ্রামে। অন্যদিকে আরএম তার বউ আর ছেলেকে নিয়ে শহরে থাকে। আরএম অবশ্য বলেছিল তার সাথে যেন তার বাবা মা থাকে, কিন্তু লি জনসুক মানে আরএম এর বাবা ওই বলেছেন যে গ্রামই তার কাছে অনেক ভালো লাগে। এই গ্রামে সে জন্মগ্রহণ করেছে আর এই গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়। আরএম তো তার এখানে কোম্পানি আছে, তাই সে এখানে চলে এসেছে। আর ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে সেখানে থাকতে শুরু করে দিয়েছিল। আরএম এর ছোট ভাই হচ্ছে জেহো, তার হচ্ছে দুটো মেয়ে, যার মধ্যে একটার বিয়ে হয়ে গেছে, দ্বিতীয়টারও সব কথাবার্তা পাকা হয়ে গেছে বিয়ের। এখন শুধু বিয়ের তারিখটাই আসার পালা। বড় মেয়ে জিমিন, ছোট মেয়ে বড়টার বয়স 22, ছোটটার 14। বড়টাকে ভালো একটা পাত্রর কাছে দিতে পেরেছে, কিন্তু ছোটটাকে নিয়ে অনেক টেনশনে ছিল জেহুব। আর জেহুবের স্ত্রী হচ্ছে আয়ু। তারা দুজনেই মেয়ে ছোটটাকে নিয়ে প্রচুর টেনশনে ছিল, কারণ তাদের মেয়ে ছিল প্রচুর শান্ত দেখতে মাশাআল্লাহ। বাড়ির আশেপাশের 10-20টা বাড়ি থেকে তার জন্য সম্বন্ধ এসেছিল। এখন সে ক্লাস 9-এ পড়ে। আর 9-এ পড়া অবস্থাতেই কত ছেলে যে তাকে নিজের করে পাওয়ার জন্য স্বপ্ন দেখেছিল, এইটা জেহুবের অজানা নয়, কারণ জেহুবের কাছে অনেক ছেলেই এসবের প্রস্তাব দিতে আসতো। জেহুবরা গ্রামের মানুষ, আর গ্রামের মানুষ বলতে মেয়েদেরকে নিয়ে আলাদা একটা টেনশন। কোন দিন কি ঘটেছে না ঘটেছে এই নিয়ে বাবা মা দাদা দাদি সবারই একটা চিন্তা। কিন্তু সবাই এখন চিন্তামুক্ত রয়েছে, কারণ ভালো একটা পাত্রের কাছে বিয়ে দিতে পারছে দেখে।
তের বিয়ে হচ্ছে গ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়ীর সাথে। তার অনেক নাম আছে, সুনাম আছে, টাকা পয়সা আছে। যে সবকিছু খোঁজ খবর নিয়ে শুনতে পারলো কাই অনেক ভালো একটা ছেলে। জিমিনকেও দেওয়া হয়েছে একজন ব্যবসায়ীর কাছে, সেও অনেক ভালো একটা ছেলে। তাদের বিয়ে হয়েছে 2 বছর আর তারা এখনো সুখী শান্তিতে সংসার করছে। আজ মঙ্গলবার, বৃহস্পতিবারে তের হচ্ছে হলুদ। আর আজকে আরেমরা গ্রামের বাড়িতে ফিরেছে। জাঙ্কুক তো আসতেই চাইছিল না, কারণ সে তো তার আব্বু আম্মুর সাথে কথাই বলে না, শুধুমাত্র দাদার কথাতে সে এই গ্রামে আসা। জাঙ্কুক যে সেই এসএসসির সময় 3 মাস বন্ধ দিয়েছিল, তখনই একবার গ্রাম থেকে ঘুরে গিয়েছিল, যে আর আসা হয়নি তার। কিন্তু আরেম যখনই সুযোগ পায় জিনকে নিয়ে চলে আসে তাদের সবাইকে দেখার জন্য। একে একে সবার বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আমারটা ছাড়া। এই তের বয়স কত হবে বলেছিল তো 14 বছর, আর এই 14 বছরে মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছে। আমার মতো এত বড় একটা 19 বছরের ছেলেকে দেখতে পাচ্ছে না তার চোখের সামনে। জাঙ্কুক দাদু ভাই, কেমন আছিস তুই? এই বুড়িকে তোর দেখতে কি একটু মন চায় না? তোর যে দাদা দাদু আছে, তোর যে আরেকটা পরিবার আছে, সেটা কি তুই ভুলে গেছিস? দাদি এমন কিছুই না, পড়াশোনা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি আর কি। তাহলে তুই আসতে কেন চাইছিস না এর বিয়েতে? দাদির সামনে তো পরীক্ষা, তাই না? এই জন্য আর কি, তেমন কিছুই না। আর জাঙ্কুক ভাইয়া, কেমন আছো তুমি? অনেকদিন পরে দেখছি তোমাকে। আমি ভালো আছি, তুই কেমন আছিস? অনেক বড় হয়ে গেছিস কিন্তু এই কয়েকদিনে। কি বলছো, বড় হবো না? কিন্তু তুমি আগের মতোই রয়ে গেছো। হয়তো আমি আগের মতোই হয়ে রয়েছি, এজন্যই তো আমাকে কার চোখে পড়ছে না। কেন, কার চোখে পড়ার জন্য বসে রয়েছে তুমি? বাদ দে, তোর কি খবর বল তুই। এই তো ভালোই আছি। যাই হোক, আচার খাবে? আমি মেয়ে না যে আচার খাবো? পারে, শুধু মেয়েরাই আচার খায়, ছেলেরা আচার খায় না। দাদি, তোমার নাতি না বেশি কথা বলছে। সেমরির শরম আছে নাকি? এই সেমরি, কি হয়েছে তোর? বড় ভাই দাঁড়িয়ে আছে দেখছিস না? মাথায় কাপড় কই? হ্যাঁ তোর 2 দিন পর নাকি বিয়ে, আর এখনো পর্যন্ত এসব শিখেনি। শ্বশুর বাড়ি গেলে তো এক দরজা দিয়ে ঢোকাবে, আরেক দরজা দিয়ে বাইর করবে। মা, কি বলছেন এইসব? আমার মেয়েটার এমনিতে অল্প বয়সে আমি বিয়ে দিচ্ছি। শ্বশুর বাড়ি গেলে সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নেবে। ওকে এখন বকবেন না তো। ছোট বৌমা, তোমার মেয়েকে বোঝাও, বড় ভাইদের সামনে যেন মাথায় কাপড় দিয়ে রাখে। ও তো আমাদের ঘরেরই ছেলে। যাই হোক, এই তো দিয়ে দিলাম চা। তুই এখন চা ছাদ থেকে আচারগুলো এবং মরিচগুলোকে নিয়ে রান্নাঘরে রেখে আয়। তেও তার মায়ের আদেশ পেয়ে দৌড় দিয়ে ছাদে চলে যায়। জাঙ্কুক গ্রামের বাড়িতে আসলেও একদিনের বেশি আর টিকতে পারে না, কারণ তার কাছে গ্রাম সবকিছু কম কম মনে হয়। নেটওয়ার্ক সমস্যা, কারেন্টের সমস্যা, পানির সমস্যা, রাতে ঘুমানোর সমস্যা। গ্রাম মানে একটু একটু খোঁজ থাকি, কিন্তু জাঙ্কুকের কাছে তা বিশাল বড় একটা সমস্যা। কিভাবে যে সে এই কয়টা দিন থাকবে সে সেটাই বুঝতে পারছে না। রাতের বেলা উঠানে সবাই মিলে গল্প গুজবের আসর জমিয়েছে, তার মধ্যে আবার কারেন্টও নাই। আকাশে মিটিমিটি তারা দেখা যাচ্ছে, চাঁদের আলো পড়ছে উঠানে। গরমকাল, তাও ক্ষণে ক্ষণে দমকা হাওয়া এসে সকলের শরীর এবং আত্মা ছুঁয়ে দিচ্ছে। পরিবেশটা সকলের কাছে আনন্দময় হলেও একমাত্র জাঙ্কুকের কাছে এটা অসহ্যকর মনে হচ্ছে, কারণ সে তো ঘরের বাহিরেই নেই, সে ঘরের মধ্যে শুয়ে আছে। এক তো কারেন্ট নেই, আরেক তো মশার ভন ভন গানে তার কান পুরো ঝালাপালা হয়ে যাচ্ছে। গল্পের আসরে জিমিন আর সুগা নেই, কারণ তারা দুজন তো ছাদের মধ্যে রোমান্টিক একটা পরিবেশে এই মুহূর্তটাকে উপভোগ করছে। এখানে বড়রা মিলে গল্প করছে, তে এক পাশে চুপটি মেরে বসে বসে তাদের সবার কথা শুনছে। তে তো এবার ভাবছে যে এখানে তো সবাই আছে, আবার জিমিন আর সুগা হচ্ছে ছাদে, তাহলে তার জাঙ্কুক ভাইয়া কোথায়? নিশ্চয়ই রুমের ভেতর বসে আছে। তে এবার জাঙ্কুকে ডাকার জন্য জাঙ্কুকের কাছে যায়। তে যাওয়ার আগে নিজেকে ওড়না দিয়ে ঢেকে ঢুকে তারপরে যায়, কারণ সে আর বকা খেতে চায় না তার দাদির কাছে। সে জানে তার দাদি তাকে অনেক ভালোবাসে, কিন্তু এইসব কর্মকাণ্ডের জন্য মাঝে মাঝে একটু একটু বকা খেতে হয় তাকে। এটা নিয়ে দাদির উপর কোনো রাগ নেই তার। কি হয়েছে, তুমি এখানে কেন বসে আছো? সবাই ওখানে নিচে কত আনন্দ করছে, কত গল্প করছে, আর তুমি এখানে এভাবে শুয়ে আছো কেন? তোমার কি গরম লাগছে না? সাথে তো আবার মশার কামড়ও পাবে তুমি। বাহিরে অনেক বাতাস আছে, চলো।
জাঙ্কুকের তো এমনিতে এখানে অনেক বোরিং লাগছে, তাই সে ভাবলো যে তের সাথে কেন একটু ঘুরে আসা যাক বাহির থেকে। এখানে আমি কেন সবার সামনে, এখানে সবাই গল্প করছে, চল আমরা গিয়ে ওদিকে পুকুর পাড় আছে ওখান থেকে ঘুরে আসি। বাই দ্য ওয়ে, জিমিনা আর সোয়া ভাইয়া কোথায়? ওরা ছাদে, তুমি যাবে? চলো আমরা সেখানে যাই। পাগল নাকি? ওরা ওদের মতো কাটাচ্ছে সময়, তুই ওখানে গিয়ে কি করবি? কেন ওদের সাথে গল্প করবো? তুই তো দেখছি সত্যি একটা কাঠি। 2 দিন পর নাকি তোর বিয়ে। কি ভেবেছে চাচা তোকে বিয়ে দিচ্ছে? এটাই ভাবতে পারছি না আমি। স্বামী স্ত্রী যখন কিছুটা সময় একসাথে কাটাই, তখন কেউ যদি ঢুকেও পড়ে ভুলে, সে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, আর তুই সেখানে কাবাবের হাঁটি হওয়ার জন্য বসে আছিস, তাই না? পাগল একটা। ও জাঙ্কুক ভাইয়া, আমি কি এত কিছু বুঝি নাকি? যাই হোক, দেখো আজকের চাঁদটা কত সুন্দর লাগছে। জানো, আব্বুকে যখনই ওই চাঁদকে দেখাই, তখন আব্বু আমাকে বলে তার ঘরেও নাকি একটা ছোট্ট চাঁদ আছে, আর সেটা নাকি আমি। তাহলে মনে হয় এবারে আশেপাশে আর চাঁদ দেখা যাবে না। কেন 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 দেখা যাবে না? কারণ চাঁদ তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তাই না? কথাটা শুনে তের মনে ব্যথা অনুভব করলো সে। সত্যি তো, সে চলে যাচ্ছে। পরিবারের এই হাসি খুশি এসব আর দেখা যাবে না। তার আপুর মতো তাকেও বিদায় নিতে হবে এ বাড়ি থেকে। এই পরিবার তাকেও পর করে দেবে। এসব ভাবতে ভাবতে তের চোখে পানি চলে আসে। অন্ধকারে তের মুখটা ভালো করে দেখা যাচ্ছে না বলে আর জাঙ্কুক তের চোখের পানিটা দেখতে পায় নাই। ইরে, চুপ হয়ে গেলে যে, কথা কেন বলছিস না? আচ্ছা জাঙ্কুক ভাইয়া, শুধু মেয়েদেরকে কেন শ্বশুর বাড়ি যেতে হয়, ছেলেদেরকে কেন নয়? আমিও তো এই বাড়ির সন্তান, আমাকে কেন পর করে দেওয়া হচ্ছে? বিয়ে নামক জিনিসটা আবদ্ধ করে। তুই কি এই বিয়েতে খুশি? এই বিয়েতে রাজি তুই? ছেলের চেহারা দেখেছিস? আমি ওর চেহারা দেখিনি, কিন্তু আমি জানি আব্বু আম্মা আমাকে ভালো কারোর কাছে তুলে দেবে। আচ্ছা, তোর কাছে বিয়ে মানে কি? আমার কাছে আবার কেন হতে যাবে? সকলের কাছে তো বিয়ে মানে হচ্ছে স্বামীর কথা শোনা, তার বিপদে এগিয়ে যাওয়া, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা, পরিবারের কাজ করা, আর সুখে শান্তিতে সংসার করা। আর আমার কাছে বিয়ে মানে বউকে আদর করা। ও, কবে যে বিয়ে হবে আমার? যাই হোক, আসার সময় একটা বই এনেছিলাম, সেই বইটাই এখন একটু পড়ি। তের মতো পিচ্ছি মেয়ের সাথে কি কথা বলবো আর আমি? পিচ্ছি বলিস না জাঙ্কুক, এরও বিয়ে হতে চলেছে, শুধু আমারটা বাদে। উফ, অসহ্যকর। আচ্ছা তুই এখন যা, আমিও এখন ঘরে চলে যাচ্ছি। কিন্তু জাঙ্কুক ভাইয়া, কারেন্ট তো এখনো আসেনি। আসা লাগবে না, আমার কাছে ফোন আছে না, ফোনের টর্চ দিয়ে আমি বই পড়বো। তুমি বই পড়তে এত ভালোবাসো? আমার পড়তে অনেক ভালো লাগে। তুমি কি আসার সময় তোমার ভার্সিটির বইগুলো নিয়ে এসেছো? আমি না একবার দেখতে চাই তোমার বইগুলো, কারণ আমি তো কখনোই এগুলো দেখি নাই। আর আমার তো পড়া হয়তো শেষ, ক্লাস 9 পর্যন্তই তো পড়েছি আমি। আমি কি তোমার বইগুলো একবার দেখতে পারি? দেখা যাবে না, এগুলো স্টোরি, মানে এগুলো গল্পের বই। তাহলে তো আরো মজা হবে। আমি গল্পের বই পড়তে অনেক পছন্দ করি। আমাদের গ্রামে যে পাঠাগার আছে না, ওখানে অনেকগুলো গল্পের বই থাকে। আমি মাঝে মাঝে ওখানে যেয়ে গল্পের বই পড়ে আসি, সাথে একটা নিয়েও আসি বাসায় পড়ার জন্য। আমার গুলো না প্রাইমারি লেভেলের স্টোরি না, যে তুই পড়বি আর অনেক আনন্দ পাবি। আমার গুলো এমন যে তোর পুরো শরীর কাঁপিয়ে দিতে বাধ্য। যাই হোক, আমি এগুলো দিই না কাউকে। আসছি। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তে তার পিছনে পিছনে চলে আসে বাড়িতে। সবাই এখনো গল্প গুজবে ব্যস্ত। জিমিন আর সুগাও এখন তাদের সাথে। জিন আর আয়ু মিলে সকলের জন্য চা বানিয়ে নিয়ে আসে। আয়ু তেকে 1 কাপ চা দেয় আর বলে এই চাটা জাঙ্কুককে উপরে গিয়ে দিয়ে আসার জন্য। তেও তার মায়ের কথা মতো জাঙ্কুককে চাটা দিয়ে আসতে চায়। রুমের মধ্যে তখন জাঙ্কুক ছিল না, জাঙ্কুক ছিল ব্যালকনিতে। জাঙ্কুক ভাইয়া, তোমার জন্য চা এনেছি, কোথায় তুমি? তে
তে চাটাকে বেড সাইডের টেবিলটাতে রেখে জাঙ্কুককে ডাকতে লাগে। তখনই জাঙ্কুকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি রটে। জাঙ্কুকের ফোনে একটা ভিডিও আছে যেটা জাঙ্কুকের এক বন্ধুই শেয়ার দিয়েছিল তাকে এই মুহূর্তে। সেটার কিছু না, একটা ভুতুড়ে আওয়াজ। জাঙ্কুক ভিডিওটাকে চালু করে দেয়। তে তো এই ভয়ঙ্কর আওয়াজটা শুনে জাঙ্কুককে আরো জোরে জোরে ডাকতে শুরু করে। সে অনেক ভয় পাচ্ছে। জাঙ্কুক ভাইয়া, কোথায় তুমি? জাঙ্কুক ভাইয়া প্লিজ আমার সামনে আসো। এটা কিসের আওয়াজ? আমি কিন্তু সত্যি অনেক ভয় পাচ্ছি। জাঙ্কুক ভাইয়া কোথায় তুমি? জাঙ্কুক ফোনের সাউন্ডটাকে আরো বাড়িয়ে দেয়। জাঙ্কুকের তো এতক্ষণ ধরে অনেক বোরিং লাগছিল, কিন্তু এখন থেকে ভয় দেখিয়ে অনেক ভালো লাগছে তার। তে এবার ভয়ে আরো হাউমাউ করে কাঁদতে শুরু করে। এক পর্যায়ে জাঙ্কুকের এবার মায়া হয়। জাঙ্কুকদের সামনে চলে আসে। আরে পাগলি, ভয় পাচ্ছিস কেন? আমি তো মজা। তে এক দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। এমন এমন মজা কে করে জাঙ্কুক ভাইয়া? তে জড়িয়ে ধরাতে জাঙ্কুক জানি কেমন একটা ফিল করছিল। আর তার চেয়ে বড় কথা এইটা, তে যে ভয় পেয়েছে তার বুকটার ওঠা নামা প্রচুর পরিমাণে করছিল, যেটা জাঙ্কুক স্পষ্ট অনুভব করতে পারছে। আর এমন সময় কারেন্টও চলে আসে, যার জন্য জাঙ্কুকের নজর পুরোপুরি তের বুক ওঠানামার দিকে আবদ্ধ হয়ে আছে। এই মেয়ে এত পিছিয়ে হওয়া সত্ত্বেও এত বড়। জাঙ্কুক কি বলছিস? তোর ভুল হয়। আমি সরি তে, আর এমনটা করবো না প্লিজ। এখন ছাড়। তেও তার কথা মতো ছেড়ে দেয় জাঙ্কুককে। চোখের পানি মোছ আর ঠিকভাবে ওড়না নে। দাদি কি বলেছিল? আমার সামনে আসলে ঘুমটা গামটা দিয়ে আসতে বলেছে না? এভাবে কেন এসেছিস তুই? এসেছিলাম তো ঠিকভাবেই। তুমি ভয় দেখিয়েছো বলেই তো আমার ওড়নাটা মাথা থেকে পড়ে গেছে। মাথা থেকে পড়েছে নাকি পুরো শরীর থেকে পড়ে গেছে? যাই হোক, যা এনেছিস যা এখন তুই এখান থেকে। ও, এটা আমি কি দেখে ফেললাম? তাও নিজের বোনের। জাঙ্কুক, তোর চোখ দুটোকে না নষ্ট করে দেওয়া উচিত। বাট আমি কখনোই এসব কোন মেয়েটিকে এভাবে তাকাইনি। আমি তো আজ পর্যন্ত ফোনে এসব ধরনের ভিডিও দেখিনি কখনো। যা পড়েছি বইয়ের মধ্যেই। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে ঘুমাতে যায়। আর জাঙ্কুক আধা ঘন্টার মধ্যে বই পড়ে, যার জন্য তার শরীরে উত্তেজনা কাজ করে। কিন্তু লাভ কি? তার কি বউ আছে নাকি যে এই উত্তেজনার আগুনকে নেভাবে? জাঙ্কুকের চোখে তো এখন প্রচুর ভাসছে সেই বুকের ওঠানামাটা। জাঙ্কুক সেটা মনে করতে চাইছে না, কিন্তু তার মন মানছে না। তার চোখে শুধু সেটি ভেসে চলছে। ও, আমি পাগল হয়ে যাব। জাঙ্কুক তার নিজের হাতের মাধ্যমে তার উত্তেজনাটাকে কমানোর চেষ্টা করে। এক পর্যায়ে সে সেটাতে সফল হয়। এরপরে ঘুমিয়ে পড়ে। সেই দিনের সেই ঘটনার পর থেকে জাঙ্কুক এখন থেকে দেখলে কেমন জানি একটা উল্টাপাল্টা চিন্তা মাথায় নিয়ে আসে। সে আনতে চায় না, তাও তার মাথায় ভর করে সেটা। তো তাদের এভাবে হালকা পাতলা কথা হয়। জাঙ্কুক অতটা এখন কথা বলে না, কিন্তু তে এসে কিছু টুকটাক কথা বলে জাঙ্কুকের সাথে, আর জাঙ্কুকও সেগুলোর উত্তর দেয়। দেখতে দেখতে বৃহস্পতিবার চলে আসে, মানে তের হলুদের দিন। বাড়িটা অনেক জাঁকজমক ভাবে সাজানো হয়। তের মেহেদি পরা হাতে কে অক্ষর দিয়ে সুন্দর করে মেহেদিটা দেওয়া হয়। তে এই বিয়েতে খুশি আছে, নারাজ নয়। সে তার বাবা মার বাধ্য সন্তান। তার বাবা মা তাকে যেটা বলবে সে সেটা রাখবে, মানে রাখবে। এই বিয়েতে আয়ু আর জেহবের খুশি দেখে তেও অনেক খুশি। এর কিছু মামাতো বোনরা জাঙ্কুকের আশেপাশে শুধু ঘষাঘষি করছিল, আর জাঙ্কুক এটা দেখে প্রচুর বিরক্ত বোধ করছিল। তের হলুদ সন্ধ্যা নাচ গান আর খাওয়া দাওয়ার মধ্য দিয়ে শেষ হয়ে যায়। পরের দিন বিয়ের পালা। এখানেও তেকে মারাত্মক ভাবে সুন্দর করে সাজানো হয়। যে দেখবে সেই পাওয়ার আশায় বসে থাকবে। জাঙ্কুকের কাছেও আজ তেকে সত্যি অনেক সুন্দর লাগছিল। সে তের কয়টা ছবি তুলে নেয় এবং নিজের সাথেও কয়টা ছবি তুলে। তের মামাতো খালাতো ভাই বোনরা সবাই তো বসে আছে, বর যাত্রী কখন আসবে। এই তের বিয়ের পরই আমি আবার আম্মু আব্বুকে বলবো আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য।
আর পারছি না। সেই কোন দিন বলেছিলাম, কিন্তু এরা আমার কথা শোনেনি। আমি যা করছি আমাকে এরা তাই করতে দিচ্ছে, আমার সাথে কথা বলছে না। এখন তো আমাকে বলতেই হবে। কোনে পক্ষ কখন থেকে বসে আছে বরযাত্রীর অপেক্ষায়, কিন্তু বরযাত্রী এখনো আসার নামগন্ধটাও নেই। কালকে বরযাত্রীর কিছু লোকরা এসে বোনের সকল যা জিনিসপত্র দিয়ে গিয়েছে, কিন্তু আজ এখনো পর্যন্ত আসছে না তারা। যে হোক সবাইকে চিন্তামুক্ত হতে বলে। আরো কিছুক্ষণ অপেক্ষা করতে করতে জোহরের আজান দিয়ে দেয়, কিন্তু এখনো কারোর আসার নামগন্ধটাও নেই। যে হোক এবার আর পারছে না অপেক্ষা করতে, সোজা কল লাগায় কায়ের বাবার কাছে, কিন্তু কায়ের বাবার ফোনটা বন্ধ। চেহবের চিন্তা তো আরো বেড়ে যায়। এইদিকে তের মামা অন্তদন্ত করে বাড়ির ভেতরে ঢোকে আর সোজা চেহবের কাছে যায়। তাকে বলে যে কাইকে নাকি পুলিশে নিয়ে গেছে, আর কেন নিয়ে গেছে সেটাও চেহবকে খুলে বলে। চেহব তো এইসব কথা শুনে মাটিতে পড়ে যেতে লাগে। সঙ্গে সঙ্গে তের মামা তাকে ধরে ফেলে। আসলে কাই আগে থেকে বিবাহিত আর তার বউ এখন প্রেগন্যান্ট, আর এই কথা কাই কাউকে বলেনি যে সে আরেকটা বিয়ে করতে যাচ্ছে। ইনফ্যাক্ট তার বাবা মা কেউই বলেনি। কায়ের তো তেকে প্রথম থেকেই পছন্দ ছিল। যখন দেখলো চেহব নিজে থেকে এসেছে কায়ের কাছে তার মেয়েকে দেওয়ার জন্য, সে বুঝি এখানে আপত্তি জানাবে, তাই তো সে তার ওয়াইফকে শহরে পাঠিয়ে দিয়েছিল। আর এর খবরটা তার বউ জানার পরপরই তাকে পুলিশে দিয়ে দিয়েছিল। তাদের মাঝে একটা ঝগড়া হয়েছিল এইসব নিয়ে। কাই ইনফ্যাক্ট এটাও বলে দিয়েছে যে তাকে সে ডিভোর্স দিবে। এই কথা শুনে কায়ের বউ আর তাকে ছাড় দেয়নি। জেলের হাওয়া তো এখন তাকে খেতেই হবে। চেহব এমনিতেও হার্টের রোগী, তার এই কথা শুনে সে নিজেকে আর সামলিয়ে রাখতে পারেনি। সঙ্গে সঙ্গে ডক্টর এসে তাকে যদি ট্রিটমেন্ট না করাতো তাহলে তার বড় কিছু সমস্যা হয়ে যেত। বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে আর পিছিয়ে বারবার আয়নার সামনে গিয়ে নিজের বউর রূপে কেমন লাগছে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে বারবার দেখছিল। কি করবো এখন আমার মেয়েটাকে নিয়ে? গ্রামের মানুষ তাকে নিয়ে সমালোচনার কোনো কমতি রাখবে না। আমার মেয়ের কি দোষ? কি দেখি আমি ওই ছেলের কাছে গিয়েছি আছি, আমার ভাবতে ঘৃণা লাগছে। তের মামাতো ভাই মানে ভুগাম, সে নিজেই বলেছিল যে সে তেকে বিয়ে করবে। চেহবের কাছে এখন আর কোনো রাস্তা না থাকায় সে রাজি হয় বুগামের সাথে তের বিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখানে আর কেউ না উপায় পেয়ে রাজি থাকলেও তের দাদা মানে লিমিনহো এখানে বিয়েতে কোনো প্রকার রাজি ছিল না। তিনি সিদ্ধান্ত নেন জাঙ্কুক আর তের বিয়ে দেওয়া হবে, কারণ আজকে সকালে জাঙ্কুক যে কথাগুলো বলেছিল সবকিছুই লিমিনহো শুনে গিয়েছিল। সে বুঝতে পেরেছে তার নাতি তার মতোই হয়েছে, কারণ এক সময় তিনিও তার নাতির মতো ছিলেন। আর এখন যেহেতু তার নাতিও বিয়ে করতে চায়, আর এদিকে তার নাতনিরও এখন ভালো পাত্র পাওয়া যাবে না, তাই ভেবে চিন্তে তিনি ডিসিশন নিয়েছেন যে দুজনের বিয়ে দেওয়া হবে। পরবর্তীতে তাদের ভাই দুটোর সম্পর্ক আরো ভালো থাকবে তাদের দুজনের বিয়ে দিলে। সিদ্ধান্তটা তিনি দুই ভাইকে জানালেন। না বাবা, এসব কি বলছেন আপনি? জাঙ্কুক এখনো ছোট মানুষ, ও এখনো নিজের খেয়াল রাখতে পারে না, তের কি করে খেয়াল রাখবে? এভাবে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে তার পড়াশোনায় মন দিতে পারবে না। আর বাবার এত বড় বিজনেস কে সামলাবে? জাঙ্কুক যদি এই বয়সে বিয়ে করে সে ঝরে পড়বে, আর আমি মা হয়ে আমার ছেলের এত বড় ক্ষতি কখনোই হতে দেব না। বাবা প্লিজ আপনি ভুগামের সাথে তের বিয়ে দেওয়াটাতে রাজি হয়ে যান। হ্যাঁ বাবা, আমি এখানে একমত। বাবা জাঙ্কুক এখনো ছোট, আমরা কেননা ভুগামের সাথে দিই। ভুগামও তো একটা ভালো ছেলে হয়েছে, তোর ভালো ছেলে আমি দেখেছি, তুই কত ধরনের ভালো ছেলে খুঁজিস আমার নাতনির জন্য। বাবা প্লিজ এমন সর্বনাশ করবেন না। তোমরা সবাই চুপ থাকো, আমি আমার যে ডিসিশন নিয়েছি সেখান থেকে আমি এক পাও নড়বো না। সবাই আমার নাতির জন্য চিন্তা করছে, কেউ আমার নাতনির জন্য চিন্তা করছে না। ভুল মানুষের কাছে দিলে যে তার জীবনটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে এটা কারোর মাথা দিয়ে আসছে না। আর রইল বাকি জাঙ্কুকের কথা, সে অনেক ব্রিলিয়েন্ট একটা ছেলে, দরকার হলে তাদের বিয়ে পড়িয়ে রাখা হবে। যখন জাঙ্কুক পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করবে তখনই ও থেকে পাবে। আপনি বুঝতে পারছেন না বাবা, ও এমনিতেও বিয়ের জন্য পাগল হয়ে আছে, আর ওকে যদি এখন বিয়ে দেওয়া হয়
ও পড়াশোনা সবকিছু বাদ দিয়ে সংসারে মনোযোগী হবে। কি করেছে বলি বাবাকে। জাঙ্কুকের দাদা যখন জাঙ্কুকে বিয়ের কথা বলে সে তো পুরো শকড হয়ে যায়। এর চেয়েও বেশি শকড হয় এটা শুনে যে তার বিয়ে নাকি তের সাথে হবে। দাদা জান এসব কি বলছো? একটা পিচ্ছি মেয়ে। আর ওই দিন তো বললো যে তার কাছে বিয়ে মানে এসব তো আমি জীবনে মানতে পারবো না। কি হয়েছে দাদা ভাই, কি ভাবছো? ছোট তো ছোটকে বিয়ে করবে না তো বড়কে বিয়ে করবে নাকি তুমি? ওকে যেভাবে তুমি নিজের কথায় চালাতে পারবে আর কাউকে কি পারবে তুমি এভাবে? দেখো তুমি ওর দায়িত্ব নাও। একদিন তুমি দেখবে আমাকে অবশ্যই ধন্যবাদ দেবে যে আমি তোমাদের দুজনের বিয়ে করিয়ে দিচ্ছি বলে। এত মেয়ে থাকতে কেন মানে? তাহলে তো মা বলেছে 28 বছরে বিয়ে দিবে, তো বিয়ে করবে 28 বছরে? না না না, এত দেরি না দাদা ভাই, যেটা বলছি সেটাই করো। তাই বলে তুই অনেক মিষ্টি একটা মেয়ে আর অনেক ভালো শান্তশিষ্ট, যা বলবে তাই শুনবে তোমার কথা। একবার শুধু বিয়েটা করে নাও, এরপরে যখন পড়াশোনা শেষ করবে চাকরি বাকরি করবে তখন তোমাকে দেখে দেওয়া হবে। হোয়াট? দেখে তখন দেওয়া হবে মানে কি? বিয়ে যখন এখন করব তাহলে ওকে তো এখনই দেওয়া লাগবে তাই না? এখন তোমার পড়াশোনার ক্ষতি হতে পারে, বিন্দু মাত্র না, আমি সব পড়াশোনা শেষ করতে পারবো। ঠিক আছে, কিন্তু একবার বিয়েটা করে নাও, তারপর আমি তোমাকে অবশ্যই তোমার দেখে তোমার কাছে দিয়ে দেব। আব্বু যদি রাজি না হয়, আরে রাজি হবে, চিন্তা করো না, আমি যা বলবো সেটাই ফাইনাল। দাদা জান আমি জানি যে অনেক শান্তশিষ্ট, এই কদিন মিশে বুঝতে পেরেছি ও খুবই সহজ সরল, বাট একটাই সমস্যা, ওর কাছে গেলে ও কি রাজি? আমি তো এটাই চাই, ওর মধ্যে কোন আর একটা গুঁড়ো চাই না। জানি না কি হবে। কি হয়েছে দাদা ভাই, রাজি তুমি? পরের বিষয় পরে ভাববো, আগে তো বিয়েটা করেনি, বউকে তো ঘরে তুলি। হ্যাঁ আমি রাজি, আলহামদুলিল্লাহ। যাও যাও ওখানে গিয়ে বসো, আমি কাউকে পাঠাচ্ছি দেখে যেন নিয়ে আসে। কি রে পাগলি, তোর তো বর চেঞ্জ করা হয়েছে। বর চেঞ্জ করা হয়েছে মানে তোর কায়ের সাথে বিয়ে হচ্ছে না, তোর তো বিয়ে হচ্ছে জাঙ্কুকের সাথে। জাঙ্কুক ভাইয়া? আপু কি বলছিস তুই? জাঙ্কুক ভাইয়ের সাথে কেন বিয়ে হতে যাবে আমার? এরপর জিমিন তেকে সব কথা খুলে বলে। এইসব কথা শুনে তে তো কান্না করতে শুরু করে, কারণ আজ যদি তার কোনো মতে কায়ের সাথে বিয়েটা হয়ে যেত তাহলে তার কি হতো? পুরো জীবনটাই তো তার শেষ হয়ে যেত। কাঁদিস না বোন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চল তাড়াতাড়ি। 1 মিনিট, আবার কি হলো? মেহেদির বাড়িটা কোথায়? আমি এই অক্ষরটা রাখতে চাই না আমার হাতে। ও আচ্ছা, ভালো কথা বলছিস। দেখতে সবকিছু রিচুয়াল মেনে তাদের বিয়েটা হয়ে যায়। এখানে আরেম আর জিনের তো পুরাই নিষেধাজ্ঞা ছিল, কিন্তু বাবার সামনে আর বলতে পারছে কোথায়। আয়ু আর জেহবেরও একটু অমত ছিল, কারণ জাঙ্কুক এখনো ছোট, কিন্তু তার মেয়ের জীবনের কথা ভেবে তারা দুজনও এই বিয়েতে রাজি হয়েছে। প্রোগ্রামের কাছে শেষ একটা চান্স থাকা সত্ত্বেও সে দাদার জন্য সেই চান্সটা মিস করে ফেলে। এখন তাহলে তেকে এখানে রেখে দাও, আমরা আজই ব্যাক করব। দাদা জান তুমি বলেছিলে বিয়ে যেহেতু হয়েছে তাহলে ওকে আমরা এখানে কেন রাখবো? বাবা তুমি তো বলেছিলে না? হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু জাঙ্কুক যেহেতু রাজি, এও চলে যাবে জাঙ্কুকের সাথে। অসম্ভব, আমি দেখে আমাদের সাথে নেব না। ঠিক আছে নিস না, তে যেহেতু এখানেই থাকবে, তের বড় এখানেই থাকবে, কিন্তু সেটা আবার ঘর জামাই হিসেবে নয়, কারণ এটা তার দাদার বাড়ি। যেতে পারিস তোরা দুজন এখান থেকে এখন। বাবার সাথে তারা দুজনই কথা কাটাকাটি করেও পেরে ওঠে না, এক প্রকার থেকে নিতে তারা রাজি হয়ে যায়। এই তো এটাই হচ্ছে তোর রুম, তুই আজকে থেকে এখানেই থাকবি। বড় মা, রুমটা আমার অনেক পছন্দ হয়েছে, ধন্যবাদ তোমাকে। জাঙ্কুক যদি ডাকেও তুই জাঙ্কুকের কাছে যাস না, কেমন? কি শেখানো হচ্ছে আমার বউকে? তুই বিয়ে মানে কি জানিস বলতো? স্বামীর কথা শুনবি না? শুনবো। এই তো গুড গার্ল এন্ড গুড ওয়াইফি। যাও তুমি যাও এখন এখান থেকে। আর তুই এখানে কেন বুঝলাম না? তোর বরের এত বড় একটা রুম থাকতে তুই এই রুমে কেন শুবি? আমি কোথায়? বড় মাই তো দিয়েছে। তুই তোর বরের কথা শুনবি না, তোর বড় মার কথা। আম্মু বলেছে বিয়ের পরে সবার আগে প্রায়োরিটি হচ্ছে তার বরের।
ভালো শিক্ষা দিয়েছে শুনে আমি খুশি হলাম। এখন আয় আমার কাছে, আমার রুমে যাবি। কেউ যেহেতু আমার বিয়েতে রাজি ছিল না, তাহলে আমার বউকে নিয়ে জন্য কেউ এভাবে পড়ে না থাকে। তারা তাদের কাজ করুক আর আমরা আমাদের। বেশি কিছু যদি করতে চাই তাহলে আমি আর আমার বউ এই বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ চলে যাবি তো? তো কোথায় থাকবি শুনি? তোর বাপের কি আরেকটা হোটেল আছে নাকি শুনি, যে সেখানে গিয়ে উঠবি? যা যা, তোরা যা ইচ্ছা কর গিয়ে, আমি কিচ্ছুই বলবো না। ঠিকভাবে যখন পড়াশোনা করবি না, তাহলে ভালো একটা চাকরির আশা তুই বাদ দিয়ে দে। নিজেদের বিজনেসটাও সামলাতেও পারবি না, তখন বুঝবি যে অল্প বয়সে বিয়ে করার মজা কি। ঠিক আছে, আমি আমারটা বুঝে নেব। এখন আমাকে আমার মতোই থাকতে দেওয়া হোক। সময়টা রাত 10টা। বিছানায় গুটিসুটি মেরে বসে আছে তে। আজ তাদের বাসর রাত। সে এটা জানে যে বাসর রাতে এভাবে বসে থাকতে হয় স্বামীর জন্য। টুকটাক সকল কিছুই সে বোঝে, সে জানে, কিন্তু মূলত বাসর রাতটা আসলে কি জন্য করা হয় বা এখানে কি করা হয় সেটা তে জানে না। রাত 10টায় সবাই খাওয়া দাওয়া শেষ করে যার রুমে চলে গিয়েছিল, আর তখন থেকে তে এখনো বসে রয়েছে জাঙ্কুকের অপেক্ষায়। জাঙ্কুকের মতো ছেলে কি তার বউকে বাসর রাতে অপেক্ষা করাতে পারবে? কখনোই না। তাই তো জাঙ্কুক 5 মিনিটেই তার রুমে প্রবেশ করে। তে খাট থেকে উঠে সালাম করে। তে জাঙ্কুককে সালাম করার পরই জাঙ্কুক তেকে কোলে উঠিয়ে নেয় এবং সোজা খাটে বসিয়ে দেয়। বাসর রাতে যে দুধ দেওয়া লাগে, কই বড় মা তো এনে দিয়ে যায়নি। তোর বড় মা যে রেগে ফায়ার হয়ে আছে, এর মধ্যে আবার এসবের আয়োজন করবে নাকি? যাই হোক, আমি জানি তুই অনেক লক্ষ্মী, তোর স্বামী যা বলবে করতে তুই সাই দিবি তো? তুমি যা বলবে আমি সেটাই করব। এই তো গুড। এখন যেহেতু দুধ আনেনি, তাহলে কি আমার দুধ খাওয়া হবে না? মানে এই রিচুয়ালটা তো পালন করতে হবে, তাই না? কিন্তু বড় মা তো দুধ এনে দেয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য নিচে থেকে গরম করে নিয়ে আসছি। আরে পাগলি, দাঁড়া তো এখানে। কোথায় যাচ্ছিস? যেটা তোর কাছে আছে সেটার জন্য কেন নিচে যেতে হবে বল আমাকে? আমার কাছে দুধ কোথায়? তুমি সেই কথাটার মানে বুঝে যাইতে, আর লজ্জায় তার মুখটা লাল হয়ে যায়। জাঙ্কুক তো তার বইয়ের লাল মুখখানা দেখে অনেক হাসছিল। দেবী তে পাখি দুধ খেতে? এটা কি খাওয়ার জিনিস নাকি? মানে এখানে কোনো দুধ নেই, এগুলো এমনি, কোনো সমস্যা নেই, আমার তাতেই চলবে। দিবি জান, তুই বললেই আমি তোর কাছে যাবো, নয়তো নয়। কে তার স্বামীর কথা শুনবে না এমনটা হতে পারে না, আর সেটাও তার স্বামীর প্রথম আবদার। তে নিজেই ব্লাউজের বোতাম একটা দুটা করে খুলতে শুরু করে। জাঙ্কুক ভাইয়া, আমার চুপ। জাঙ্কুক ভাইয়া না, জাঙ্কুক। আমি কি এখন আর তোর ভাই আছি? তোর বড় হয়ে যায়নি? আমার অনেক লজ্জা করছে। লজ্জা কেন পাবি? আর হ্যাঁ, পৃথিবীর সকল মানুষের কাছে লজ্জা পেলেও এই জাঙ্কুকের কাছে কখনোই না। সকল মানুষের কাছে কোনো কথা গোপন রাখলেও আমার কাছে কখনোই রাখবি না তুই, বুঝতে পেরেছিস? আমাদের মধ্যে কোনো কথা হলে বা কোনো ঘটনা ঘটলে তুই কাউকে বলবি না, কারণ এগুলো সব সময় গোপন রাখাই শ্রেয়। কি রে আমার পিচ্ছি বউ, বুঝতে পেরেছিস? জান, আমার কাজ আমাকে করতে দে। জাঙ্কুকের এতদিনের ইচ্ছা, এতদিনের আকাঙ্ক্ষা সব আজকে পূরণ করছে, তাও দে। ও আমার পিচ্ছি বউ, তুই এত ভালো। সব সময় আমার এভাবে কথা শুনবি কেমন? তাহলে জাঙ্কুক তোকে কখনোই কষ্ট দেবে না, সব সময় আদর করবে। এই বলে জাঙ্কুক তের উঁচু মানুষে মুখ ডুবিয়ে দেয়। বাকি 15 মিনিট সে এখানে মুখ দিয়ে বসে রয়েছে, ছোট ছোট কিস করছে আর একটা দুইটা আস্তে আস্তে বাইট করছিল। ব্যথা পাই তো, এইসব ব্যথা সয়ে নিতে হয় জান। সব সময় দুঃখ দিয়ে যে ব্যথা দেয় এমনটা নয়, মাঝে মধ্যে ভালোবাসার মাধ্যমে একটু ব্যথা পেতে হয়, নয়তো সেই ভালোবাসা সার্থক থাকে না। আমি জানি তুই এখনো ছোট, আজকে আমি তেমন কিছুই করবো না তোর সাথে, কিন্তু জান আমাকে কখনো এইসব কাজে বাধা দিবি না। জাঙ্কুক তার গায়ের পাঞ্জাবিটা খুলে ফেলে। তের শাড়িতে হাত দিতে সে একটু কুকড়ে ওঠে। কি করছো? আদর করছি। দিবি না আদর করতে?
তাহলে আমি যা করছি আমাকে করতে দে জান। জাঙ্কুক নিজের সবকিছুই খুলে ফেলে, সাথে তেলটাও। তেল ঠোঁটে মুখে গলায় ঘাড়ে কিস করতে থাকে। তেল কেমন জানি অনুভূতি হচ্ছিল, এই অনুভূতির সাথে সে আজ প্রথম পরিচিত। জাঙ্কুক সব জায়গায় তেল আদর করতে থাকে, কোথাও বাদ দেয়নি। তেল প্রাইভেট পার্টিও মুখ দিয়ে এখন বসে আছে সে। তেল মনে তো এখন ঝড় বয়ে চলছে, কিন্তু সে জাঙ্কুককে কিছুই বলতে পারছে না। জাঙ্কুক তেলের সাথে সব কিছু করলেও মেন আসল জিনিসটি করেনি, আর সে এখন করতেও চায় না, কারণ তেলকে সে কিছুদিন সময় দিতে চায়। সে তো ভেবেছিল এসব তে থেকে এখন আশা করা যাবে না, কারণ তে এখনো ছোট। কিন্তু সে আজ ভেবেছিল যে তে আজকে তাকে এসব না করতে দিলেও সে জোর জবরদস্তি করবে, কিন্তু তার লক্ষ্মী বউ তাকে সবকিছুতেই পারমিশন দিয়ে দিয়েছে। তাই সে তেকে কিছুদিন সময় দিবে, আর তারা এসব করতে করতে সেই অবস্থাতে ঘুমিয়ে পড়ে। যবে থেকে জাঙ্কুকের আর বিয়ে হয়েছে সে আর এই বইগুলো পড়ে না, কারণ সেই সব প্র্যাকটিক্যালি করতে পারছে, তাহলে আর তারপর আর কি দরকার। ভার্সিটি যায়, ভার্সিটি থেকে সোজা ছুটি দেওয়ার পর বাড়িতেই চলে আসে, আর কোথাও ঘুরতে যায় না, বন্ধুদের সাথে আড্ডাও দেয় না, সারাক্ষণ তার পিচি বইয়ের সাথে সময় কাটায়। জাঙ্কুক তার পিচি বউকে অনেক ভালোবেসে ফেলেছে। রাতে সবাই ডিনার করছিল, আর এমন সময় জাঙ্কুকের বাড়িটা লাফ দিয়ে ওঠে। জাঙ্কুক তো পুরো থমে যায়, আর গলা দিয়ে এখন খাওয়ারও নামছে না। জাঙ্কুক কি হয়েছে, খাবার কেন খাচ্ছিস না? আমার খাবার হয়ে গেছে, আমি রুমে যাচ্ছি। তে আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়। এক্ষুনি আনছি। তে যখনই কফি নিয়ে রুমে প্রবেশ করে তখনই জাঙ্কুক তের উপর আক্রমণ করে বসে। জাঙ্কুক কফিটাকে টেবিলের উপরে রেখে দরজাটাকে অফ করে তেকে নিয়ে বেডে শুয়ে পড়ে এবং তেকে আদর করতে শুরু করে। কি হয়েছে, এমন কেন করছো? জান, আমার না এখন তোকে লাগবে, খুব গভীর করে চাই আমি তোকে এখন। এ বলে তের সকল শাড়ি ব্লাউজ খুলতে শুরু করে জাঙ্কুক নিজ হাতে। লাইটটা অফ করে দাও না, আমার অনেক লজ্জা করছে। বলেছি না আমার কাছে কোনো লজ্জা পাবি না তুই। এর মধ্যে জাঙ্কুক নিজের জামা কাপড়গুলো খুলে ফেলে। এটা কি? ওই দিন রাত্রে তারা দুজন এমন অবস্থায় ছিল, কিন্তু লাইট অফ থাকার কারণে তে তাকে ভালো করে দেখতে পায়নি। আজকে লাইট জ্বালা অবস্থায় সবকিছু ভাবে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। জাঙ্কুক থেকে আদর করতে করতে তের শরীরে তার অস্তিত্ব স্থাপন করতে থাকে। সেদিন সবকিছু হলেও এই জিনিসটা আর হয়নি, যার জন্য তে অত বেশি ব্যথা পায়নি। কিন্তু এখন তার জান বেরিয়ে যাওয়ার অবস্থা। কি 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 করছো? ছাড়ো আমাকে, আমি ব্যথা পাচ্ছি। জান, বলেছি না ভালোবাসা দিতে হলেও ব্যথা একটু একটু পেতে হয়। কিসের ভালোবাসা? এটা ভালোবাসা নয়, আমি ব্যথা পাচ্ছি। জান প্লিজ এমন করে না, নড়াচড়া করো না জান প্লিজ। আমার লক্ষ্মী বোন, আমার শান্ত বোন। তোমার ফার্স্ট টাইম তো এই জন্য একটু ব্যথা হচ্ছে, পরপর ঠিক হয়ে যাবে জান প্লিজ। এমন করো না, আমি থাকবো না তোমার কাছে, তুমি আমাকে ব্যথা দিচ্ছ। আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো বড় মার কাছে। ছাড়ো আমাকে। এমন বলে না জান, এমন বলে না। এই তো আর কিছুক্ষণই তো হয়ে যাবে, ব্যাস। আমি ব্যথা পাচ্ছি, এই তো ব্যথা চলে যাবে জান। আমি তোমাকে মেডিসিন খাইয়ে দেবো, আমি চলে যাবো আমার আব্বুর কাছে, আমি থাকবো না তোমার কাছে, তুমি অনেক খারাপ। ও আমি তোকে কি করে বলছি এখন? আমি যা করছি এটা সকালের মধ্যে হয়। ছাড়ো আমাকে, ছাড়ো। এই তো আরেকটু জান। এই আরেকটা বলতে বলতে জাঙ্কুক 10টা রোম্যান্স রাত 1টায় গিয়ে থামায়। তের নিথর দেহটা কেমন জানি হয়ে আছে, তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। সে ডিসিশন নিয়ে ফেলেছিল যে সে আর জাঙ্কুকের কাছে থাকবে না, কখনোই না। সে জাঙ্কুকের সাথে কখনোই আর সংসার করবে না, সে চলে যাবে তার আব্বুর কাছে। তে হাফ সেন্সলেস হয়ে বিছানায় পড়ে আছে। বিছানায় রক্তের ছোপ ছোপ দাগ স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছে জাঙ্কুক। তে এমন অবস্থার জন্য জাঙ্কুক নিজেই দায়ী। তাই এত কিছু আর না ভেবে জাঙ্কুক বিছানাটা পরিষ্কার করে, নিজে পরিষ্কার হয় এবং তেকেও পরিষ্কার করায়। এরপরে তেকে বুকে নিয়ে জাঙ্কুক ঘুমিয়ে পড়ে।
পরের দিনই তে বাপের বাড়ি যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে রাখছে ব্যাগের মধ্যে। দিনের 10টা বাজে তার সেন্স ফিরেছিল আর তখন থেকেই সে ব্যাগ গুছাচ্ছে। জাঙ্কুকের ভার্সিটি 9টা থেকে, তাই সে 2টা ক্লাস করে আজকে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরে এসে এই অবস্থা দেখে তো তার মাথায় রাগ চলে আসে। কি হচ্ছে কি রে, এসব কি? হ্যাঁ, থাকবো না আমি আর তোমার কাছে, তুমি অনেক খারাপ। এসবকে যদি খারাপ বলে তো তোকে আমি বোঝাতেও পারবো না। এই ছোট্ট মাথায় এত বড় বড় প্রশ্ন তোর মাথার মধ্যে ঢুকবেও না। এই হোক, চলে যা, আমার লাগবে না তোকে। আমি দ্বিতীয় আরেকটা বিয়ে করবো, বউ নিয়ে থাকবো, বউ আমাকে এসব করতে দেবে। তুই দিবি না আমি জানি অনেক ভালো করে, কখনোই আনবো না তোকে আমি। তোর তো এমনিতে বিয়ে হয়ে গেছে, আর তুই যেহেতু আমার সংসার করবি না, তাহলে গ্রামে দেখবি চাচু আর ছোট মা তোকে একটা বুইড়া বেড়ার থেকে বিয়ে দিয়ে দেবে, আর সারা জীবন তার সংসার করিস তুই। তুই করলে কর, না করলে নাই। আমি তো দ্বিতীয় বিয়ে অবশ্যই করবো। আর হ্যাঁ, তুই যেটাকে কষ্ট বলছিস না, সবাই এটাকে আদর বলে। আর আমার বউকে আমি অনেক ভালোবাসবো, অনেক আদর করবো, তোকে না। যা, তুই চলে যা এখান থেকে। তে কি বুঝেছে না বুঝেছে কে জানে। এ আর ব্যাগটা গুছাচ্ছে না, এমনি খাটের মধ্যে বসে আছে। কি হলো, হঠাৎ ব্যাগ গুছানো বন্ধ করে দিলে যে? আমি জানি তো তুমি আমাকে ভালোই বাসো না, এই জন্যই তো বলেছ তুমি দ্বিতীয় বিয়ে করবে। তুমি ওকে ভালোবাসবে, ওকে আদর করবে, আমাকে কেন এনেছো বিয়ে করে? জাঙ্কুক তো এসব কথা শুনে প্রচুর শকড হয়ে যায়। যে মেয়ে কি বলছে, তুই তো আর আমাকে স্যাটিসফাইড করতে পারবি না, তাহলে তোকে রেখে কি করবো আমি? আমি তো তোমার সকল কাজ করে দেব, আমি তোমার সকল কথা শুনবো, কিন্তু এটা ভয় করে। ধুর, সবাই বউকে কাজ করালেও আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। আমার শুধুমাত্র তাকে কাছে পেলেই হবে, আর তুই সেই জিনিসটাই আমাকে দিবি না। তো আমি তোকে রাখবো কেন? কাজ করার জন্য বাড়িতে কাজের লোক আছে। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। বলেছ তো প্রথম দিন একটু একটু ব্যথা হবে, এরপর ঠিক হয়ে যাবে। কিন্তু তাও দ্বিতীয় বিয়ে করো না, আর আমাকে ওই বুড়ো আমি তো মজা করছিলাম রে পাগল। তুই যত আমাকে আদর করতে দিবি, তাহলে আমি কেন অন্যকে বিয়ে করব? আর কেন আমি তোকে বুড়া বেড়ার কাছে পাঠাবো? জান, সত্যি তুই আমাকে তোর কাছে আসতে দিবি, তোকে ভালোবাসতে দিবি? তাও দ্বিতীয় বিয়ে? জাঙ্কুক তো দিন দুপুরে শুরু হয়ে যায় একে নিয়ে। ব্যথা করছে জান, ঠিক হয়ে যাবে জান, প্লিজ কিছু করিস না, নড়িস না জান। আর আস্তে করো না, ব্যথা পাচ্ছি তো। ব্যথা চলে যাবে জান, তোকে মেডিসিন খাইয়ে দেবো। আমাকে একটু কাছে যেতে দে, তোর ভালো করে আদর করতে দে, ভালো করে ফিল করতে দে জান। আমার লক্ষ্মী, আমার শোনাবো। I love you জান, I love you। এইসব বলতে বলতে জাঙ্কুক তার নিজের কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। You tell me that you do. Dirty boy. You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you clean, and how you don't know how to keep your business clean.